স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ বিকেলে সংসদে উপস্থাপন করা হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনা। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট। 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সামগ্রিক ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি। মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। 82 বছরে পা দেওয়া অর্থমন্ত্রী তুলে ধরবেন এক বছরের আয় ব্যয়ের হিসাব। আমরা তো চেষ্টা করছি। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের সময় অনেকটা আচমকাই মন্ত্রিসভায় স্থান পান আবুল হাসান মাহমুদ আলী। 82 বছর বয়সে তার কাঁধে তুলে দেওয়া হয়েছে অর্থনীতি পরিচালনার মতো কঠিন দায়িত্ব। এমন এক সময়ে তিনি এই দায়িত্ব নিলেন যখন টালমাটাল অবস্থায় অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা। এটা করা যাবে না। মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে 1962 সালে বিএ এবং 1963 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে 1964 থেকে 1966 পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। তবে পরবর্তীতে তিনি সরকারের হয়ে লম্বা সময় ধরে সামলান কূটনীতির নানা দিক। মন্ত্রিসভায় যোগ দেবার 5 মাসের মাথায় এসেছে বাজেট। এবার তিনি তুলে ধরবেন 7,97,000 কোটি টাকার আয় ব্যয়ের হিসাব। সরকারের এই মেয়াদের প্রথম বাজেট তৈরির সময় তাকে মাথায় নিতে হয়েছে উচ্চ মূল্যস্ফীতির দিক, এছাড়া রিজার্ভের পতন, মুদ্রাবাজারে অস্থিরতা, ব্যাংক ব্যবস্থায় সংকট, উন্নয়ন ব্যয় নির্বাহে অর্থের টান, বিদেশি ঋণ পরিশোধের চাপ, কর্মসংস্থান বৃদ্ধি সহ অভ্যন্তরীণ আয় বাড়ানোর চ্যালেঞ্জ বড় হয়ে সামনে এসেছে। অর্থমন্ত্রীর এক বছরের আর্থিক ব্যবস্থাপনা কিভাবে সাজাবেন তাই এখন দেখার বিষয়। সাধারণ মানুষের আগ্রহ, বাজেটে নতুনত্ব কি থাকছে, কি চমক দেবেন অর্থমন্ত্রী, এটা তো এখন একটা প্রসেসের মধ্যে আছে। এর আগে জাতীয় সংসদে 12 বার বাজেট দেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানও সংসদে 12 বার তুলে ধরেন বাজেটের অর্থ বছরের আয় ব্যয়ের জটিল হিসাব। বিভিন্ন সরকারে 13 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপস্থাপন করেন 53টি বাজেট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতার কারণ খতিয়ে দেখছে সরকার। এতে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতায় দেশের কিছু লোকের সঙ্গে মালয়েশিয়ারও অনেকে জড়িত। পর্যাপ্ত চিকিৎসক এবং যথাযথ ব্যবস্থাপনা ছাড়া যেখানে সেখানে মেডিকেল কলেজ নির্মাণ করার পক্ষে নন সরকার প্রধান। ভিসা সহ সবকিছু ঠিকঠাক থাকলেও মালয়েশিয়াতে যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। 31 মে শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করে শেষ পর্যন্ত টিকিট পাননি তারা। জটিলতার জন্য দায়ী করেন এজেন্সি মালিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন জাতীয় পার্টির চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। প্রধানমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। সোজাসুজি যেটা নিয়ম, সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। তবে দালালদের খপ্পরে পড়ার কারণেও এ ধরনের সমস্যা তৈরি হয় বলে জানান সংসদ নেতা শেখ হাসিনা। কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। বিভিন্ন সংসদীয় আসনে মেডিকেল কলেজ নির্মাণে এমপিদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জানান, যেখানে সেখানে মেডিকেল কলেজ করা যাবে না, আমলে নিতে হবে বাস্তবতাকে। আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সেই শিক্ষক তো দরকার। এখন আমরা কি মানে মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না। যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়েই করতে হবে।
নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সুযোগটা সময় উপযোগী ও বিনিয়োগ বান্ধব করে টেলিযোগাযোগ আইন সংস্কার করা হবে, এমনটা জানিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। টেলিযোগাযোগ আইন 2024-এর খসড়া চূড়ান্তের আগে বাতিল করা হয়েছে নেতিবাচক বেশ কিছু ধারা। সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2024-এর খসড়া নিয়ে গোলটেবিল আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। খসড়া আইনে কয়েকটি ধারা নিয়ে ভিন্নমত তুলে ধরেন টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা। একক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল হন তাহলে আবেদন করতে পারবেন না। তাহলে আমার যে প্রায় 3000-এর উপরে লাইসেন্স আছে তার মধ্যে 90% কিন্তু একক এবং ইন্ডিভিজুয়াল। 2010 সালের পর বিটিআরসির ক্ষমতা খর্ব হওয়ার পর দেখা গেল যে আমাদের ওই একই কাজ করতে আমাদের অনেক সময় লেগেছে। ইন্টারনেটের একটা ডেফিনিশন এখানে ক্লিয়ারলি থাকা উচিত, একটা নয়, আমার মনে হয় একাধিকভাবে ডেফিনিশন থাকা উচিত, এটা একদম ক্লিয়ার নাই। বিরোধ নিষ্পত্তির জন্য দেশে 2001 সালে প্রণীত একটি পৃথক আইন থাকা সত্ত্বেও খসড়ায় এ সংক্রান্ত ধারা সন্নিবেশিত করা হয়েছে, যা নতুন করে সমস্যা তৈরি করবে। খসড়ায় সর্বোচ্চ 300 কোটি টাকা সহ উচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে, যা অনেক বেশি বলে জানান তারা। বিরোধ নিষ্পত্তির জন্য কোনো ধরনের ব্যবস্থা এই আইনে রাখা হয়নি, যা বর্তমান সময়ে প্রগতিশীল আইনের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি আইনের বেশ কিছু ধারা দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ তৈরি করবে, যা বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে দেশি বিদেশি বিনিয়োগের কথা চিন্তা করে প্রশাসনিক জরিমানার বিষয়টি সম্পূর্ণরূপে ঢেলে সাজানো উচিত। বিনিয়োগের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জেল জরিমানার ভয় শুধুমাত্র দেশি বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করবে না, সব ধরনের উদ্ভাবনী পরিবেশকেও ব্যাহত করবে। টেলিযোগাযোগ খাত বিকাশের নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি যেন স্বাধীন কমিশন হিসেবে কার্যক্রম চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার পরামর্শ উঠে আসে। আমার উপরে যদি একজন সুপারভাইজ করিয়া বলে যে না এইটা হবে না এইটা হবে, সে জায়গায় আমার ব্রেন, আমার অভিজ্ঞতা, আমার থিঙ্কিং এটা কিন্তু কাজ করবে না। কাজে বিটিআরসি আসলেই ক্ষমতা চায় না, বিটিআরসি তার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে চায়। খসড়া আইনে বিতর্কিত ধারাগুলো বাতিল করা হবে জানিয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, নতুন পর্যালোচনা কমিটি গঠন করা হবে, চূড়ান্ত আইনে তাদের সুপারিশের প্রতিফলন ঘটবে। প্রাইভেট সেক্টর কিংবা আমাদের স্টেক হোল্ডারদের কোনো প্রশ্ন থাকে, কোনো উদ্বেগ থাকে অথবা কোনো আশঙ্কা থাকে, যেটা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাধাগ্রস্ত করবে, যেটা আমাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধাগ্রস্ত করবে, কিংবা আবার নাগরিকদের জন্য সেবা প্রদানে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেগুলো কিভাবে সংশোধন করা যায়। খসড়ায় এ খাতের লাইসেন্সিদের অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। দায় মুক্তি দেওয়া হয়েছে সরকার বা কমিশনকে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। 60টি উপজেলার চেয়ারম্যান পদে মাত্র 2টিতে বিএনপির বহিষ্কৃত নেতারা বিজয়ী হয়েছেন। চট্টগ্রামের লোহাগড়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন খোরশেদ আলম চৌধুরী, সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী ও রায়গঞ্জে গোলাম হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তবে রয়েছে ভিন্নতাও। হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির সাবেক নেতা সৈয়দ লিয়াকত হোসেন পেয়েছেন জয়। ফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে চলে মিছিল আর মিষ্টিমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছোড়া হয় গুলি। তাতে প্রাণ হারান আয়াস রহমান ইজাজ। সদরের কলেজপাড়ার খান টাওয়ার এলাকায় হয় এ দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী ছিলেন আয়াস। আর গুলি চালিয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবি জয়। প্রকাশ্যে গুলি করে অস্ত্র হাতেই পালিয়ে যাচ্ছেন এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন আরেকজন। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদরের। গুলিবিদ্ধ যুবকের নাম আয়াস রহমান ইজাজ। তিনি জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আর যিনি গুলি চালিয়েছেন তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনকে বিজয়ী ঘোষণা করা হলে আনন্দ মিছিল বের করেন তার কর্মী সমর্থকরা। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলেই গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইজাজ। পরে স্থানীয়রা প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য রাজধানী নেয়ার পথে মারা যান তিনি। বাসা থেকে হয়তো মিছিলের জন্য বের হয়েছে, এখানে আসার পরে তারা গুলি করে ফেলছে। তার কোমর থেকে একটা পিস্তল হাসান আল ফারাবী জয়ের হাতে তুলে দেয়। জয় সবার সম্মুখে দাঁড়িয়ে আমাদের দিকে তাক করে এক রাউন্ড গুলি করে। নেতাকর্মীরা জানায়, ইজাজ এবং ফারাবী দুজনেই শাহাদাত হোসেন শোভনের সমর্থক। অনেকদিন ধরেই তাদের মাঝে বিরোধ চলছিল। আজও কেন্দ্রে কথা কাটাকাটি হলে এসবের জেরে ইজাজকে গুলি করে ফারাবী। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা তখন এখানে দ্রুত চলে আসি, জানা গেল যে এখানে ইজাজ নামে একটা ছেলে সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে কিছুক্ষণ পরে আবার হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে। নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করতে গিয়ে হয়তো তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে বা পূর্ব শত্রুতার জের ধরে এক বন্ধু আরেক বন্ধুকে এরকম গুলিবিদ্ধ করেছে। ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঝালকাঠির রাজাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় হয় এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার চালানোর সময় জড়ায় সংঘাতে। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন ও বরিশালে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী 9 তারিখ রাজাপুর ও কাঠালিয়ায় উপজেলা পরিষদের ভোট গ্রহণ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পটুয়াখালীতে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। স্থানীয়রা জানান, কলাপাড়ায় বিজয়ী চেয়ারম্যান মোতালেব তালুকদারের বাসা থেকে ফিরছিলেন সমর্থকরা। চৌরাস্তা এলাকায় পৌঁছালে পরাজিত প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার ছেলে শিমু মিরার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আহত হয় 4 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যমুনা নিউজে নিচ্ছি ছোট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। Metro Fashion Signature Collection at Chomuna Future Park. বোঝার চেষ্টা করেন। না 26 তারিখ ছাড়া সম্ভব না, নাকি বলো? খোকা, ওনাকে ফ্যানের নিচে বসাও। শতভাগ বিশুদ্ধ সুপার এনামেল কপার দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম মোটর সেলফ কুলিং সিস্টেম, তাই মোটর রিপেয়ারিং চলে দীর্ঘদিন। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। স্বাগত সবাইকে, ফিরে আসলাম যমুনা নিউজে। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দিল্লিতে জোটের বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনের ঘোষণা আসে দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের পক্ষ থেকে। এনডিএ জোটকে সমর্থনের লিখিত সমঝোতাও করেন দুই নেতা। নতুন মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ নাকি ইন্ডিয়া, কোন তীরে নৌকা ভেড়াবেন নীতিশ নাইডু? দিনভর চলে নানা নাটকীয়তা। একক সংখ্যা গরিষ্ঠতা হারানোই বিজেপিকে সরকার গঠনে নির্ভর করতে হচ্ছে জোটের ওপর। ফলে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমার হয়ে ওঠেন কিংস মেকার।
বিকালে দিল্লিতে বৈঠকে বসেন এনডিএ জোটের নেতারা। নরেন্দ্র মোদীর পাশে দেখা যায় কিংস মেকার দুই নেতা নীতিশ নাইডুকে। সেখানে আসে বিজেপির নেতৃত্বাধীন জোটকে সমর্থনে তাদের চূড়ান্ত ঘোষণা করেন লিখিত সমঝোতাও। শরিকদের সাথে মন্ত্রিসভা সহ বিভিন্ন পদ পদবি ভাগ বাটোয়ারা নিয়ে চলে আলোচনা। বৈঠক শেষে চন্দ্রবাবু নাইডু জানান, এনডিএ জোটের হয়েই নির্বাচনে অংশ নিয়েছে টিডিপি, তাই তাদের সমর্থন না করার কোনো কারণ নেই। আমরা যদি জোটের অংশ না হই তাহলে কিভাবে নির্বাচন করলাম? আমরা এনডিএ জোটেই আছি। কেন আপনারা এই ইস্যুতে সন্দেহ প্রকাশ করছেন তা আমার কাছে স্পষ্ট নয়। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে ছিলেন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এর আগে চূড়ান্ত ফলাফলে 293 আসন পেয়ে জয়ী হয় এনডিএ জোট। এককভাবে বিজেপির দখলে গেছে 240 আসন। মধ্যপ্রদেশ, বিহার, কর্ণাটক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ওড়িশায় একচ্ছত্র সাফল্য পেয়েছে তারা। সরকার গঠনে প্রয়োজন 272 আসন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যে কোনো দলকে শরিক করতে প্রস্তুত কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। দিল্লিতে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন জোটের নেতারা। বুধবার বৈঠকে বসেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের সিনিয়র নেতারা। অংশ নেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব সহ জোটের অন্য নেতারাও। বৈঠকে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা। জোটের পরিধি বাড়ানোর বিষয়ে হয় সিদ্ধান্ত। লোকসভা নির্বাচনে এককভাবে কংগ্রেসের অর্জন 99টি আসন। জোটগতভাবে বিজয়ে কেতন উড়েছে 232 আসনে। এছাড়া সমাজবাদী পার্টি 37 এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 29 আসনে জয়। অন্যান্য দলগুলোর ঝুলিতে জমা পড়েছে 16টি আসন। তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী আশা করেন এই জয়ের মাধ্যমে নরেন্দ্র মোদী ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও তার নেতৃত্বে ভারত বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত এক দশক দুই দেশের উন্নয়নে একসাথে কাজ করছি। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিরোধীদের একের পর এক কটাক্ষ, সমালোচনা আর উপহাসেও দমানো যায়নি তাকে। হার মানেননি বিশাল মোদী সাম্রাজ্যের কাছে। বিপরীতে মানুষকে আপন বানাতে ছুটে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। বলছি পাপ্পু থেকে পাকাপোক্ত এক রাজনীতিবিদ বনে যাওয়ার কথা, রাহুল গান্ধীর কথা, যার ম্যাজিকে এবারের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। কেউ ডেকেছেন পাপ্পু, আবার কেউ উপহাস করেছেন টিউবলাইট বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদা তকমাও। বছরের পর বছর এমন কটাক্ষের শিকার বারবার হয়েছেন রাহুল গান্ধী। সামান্য ছুতা পেলে কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি বিজেপির নেতারা। তবে এই রাহুল গান্ধী যে একদিন হয়ে উঠবেন আতঙ্ক, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। 18তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে বিপক্ষে সবাই মানছেন রাহুল গান্ধী এখন ঝানু রাজনীতিবিদ। ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদী যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রা সঙ্গী বানিয়েছেন সব ধর্মের, সব বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদীর চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, জয় ছিনিয়ে এনেছেন মোদীর চেয়েও 3 গুণেরও বেশি ব্যবধানে। অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল, পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল, শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতেই সফলতা পেয়েছেন তিনি। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা। সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান রাহুল গান্ধী। অনিক রহমান, যমুনা নিউজ। টাকা পাচারের পর কেন খবর হয় দুদকের?
সন্দেহভাজন অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করা উচিত, নতুবা আগেই পাচার হয়ে যায় টাকা। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এ কথা জানান দুদক কমিশনার জহুরুল হক। বলেন, টাকা একবার পাচার হয়ে গেলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন। দুদক কমিশনারের সাথে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন সহকর্মী রাজীব আহমেদ। সীমাহীন দুর্নীতির অভিযোগে সম্প্রতি ফ্রিজ করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও পরিবারের ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট। তার আগেই পরিবারসহ নিরুদ্দেশ বেনজির। প্রশ্ন হলো, ওইসব অ্যাকাউন্টে আদৌ কত টাকা আছে, নাকি তোলা হয়ে গেছে? একইভাবে আর্থিক খাতে কেলেঙ্কারির আরেক নাম প্রশান্ত কুমার হালদার। দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে ধরা পড়েন। ৬৫০০ কোটি টাকা পাচার হয় তার হাত দিয়ে। দুদক কমিশনারের কাছে প্রশ্ন, পাচার হয়ে যাওয়ার পর কেন ফ্রিজ করা হয় অ্যাকাউন্ট, আর দুদকেরই বা এত দেরিতে খবর হয় কেন? অর্থ পাচারের একটা উপায় হলো যে টাকাটা বিদেশে পাচার হয়ে যেতে পারে ওইটা তখনই ফ্রিজ করা উচিত, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া উচিত। আর টাকা পাচার হয়ে গেলে সেই টাকা আনা খুব কঠিন। পাচার যেন হইতে না পারে তার জন্য আপনারাও তৎপর হন, বিভিন্ন এজেন্সি তৎপর হোক, কমিশনকে জানান, কমিশন আইনসঙ্গতভাবে চেষ্টা করবে। এর আগে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা নিয়ে এক আলোচনায় দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং এর অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেরি হয়ে যায়। অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন, মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিছে ৬ মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় ৮০,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পাচার হওয়া টাকার যদি ১% ফিরে আনা সম্ভব হয় তাহলে রাষ্ট্রের কোষাগারে বাড়বে ১৫,০০০ কোটি টাকা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ আজ দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হচ্ছেন না। আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় আবেদন করেছেন তিনি। বেনজির আহমেদের সময় আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক। বলেন, দুদক আইনে সময় চেয়ে আবেদন করার বিধান আছে, তাই বেনজিরের ক্ষেত্রেও নেই আইনি বাধা। 28 মে সাবেক আইজিপি কর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে দুদক। বেনজির আহমেদকে 6 জুন এবং স্ত্রী সন্তানদের 9 জুন হাজির হতে বলা হয় সে নোটিশে। আজ বৃহস্পতিবার সাবেক আইজিপির দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময়ের চেয়ে বোধ হয়। আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়, যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। এটা কমিশনের ব্যাপার না। সেলেস্টি রহমান ও তানভীর ভূঁইয়ার পর এমপি আনার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন এই মামলার অন্যতম আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। সবার জবানবন্দিতেই উঠে এসেছে মাস্টার মাইন্ড হিসেবে আক্তারুজ্জামান ওরফে শাহিনের নাম। এদিকে তানভীরের জবানবন্দি অনুযায়ী এমপি আনারকে সে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ। ৩ জনকেই দ্বিতীয় দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। এদের মধ্যে সবাই একে একে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শিলাস্তি রহমান, তানভীর ভূঁইয়ার পর এবার জবানবন্দি দিলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। তাদের জবানবন্দিতে উঠে এসেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর গত ৬ মে বেনাপোল দিয়ে কলকাতায় যান। সেখানে ত্রিশিব হোটেলে ওঠেন। পরে পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনারকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে আসা হয়। এর আগে ৩০ মে কলকাতায় পৌঁছান হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান ওরফে শাহিন। তার সঙ্গে যান বান্ধবী শিলাস্তি রহমান এবং ভাড়াটে খুনি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। তারা সবাই আক্তারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন। শিলাস্তি নিজে খুনে জড়িত থাকার কথা স্বীকার না করলেও ঘটনার দিন ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জানান। খুনের আগে নিউ মার্কেট থেকে পলিথিন সহ বিভিন্ন সরঞ্জাম কেনা হয়। হত্যাকাণ্ডের সময় ওই ফ্ল্যাটে আরও ছিলেন জিহাদ হাওলাদার, সিয়াম হোসেন, মুস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সহ আরও কয়েকজন।
খুনের আগে আখতারুজ্জামান শাহীন ঢাকায় চলে আসে। ওই ফ্ল্যাটেই সংসদ সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ টুকরো টুকরো করে গুম করা হয়। তানভীর নিজে বালিশ চাপা দেয় বলে জবানবন্দিতে জানায়। সবার জবানবন্দিতেই উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। ঢাকায় জবানবন্দি নেয়ার পর 3 আসামিকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে এমপি আনার হত্যার অভিযোগে ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে ফের 2 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। শুক্রবার তাকে বারাসাত আদালতে তোলা হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং, ফলে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কাজ। উৎপাদন ব্যয় বাড়ছে অভিযোগ কৃষকদের, কিন্তু কর্তৃপক্ষের দাবি মেহেরপুরে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হয়েছে। গরমের তীব্রতা থেকে রক্ষা পাচ্ছে না মেহেরপুরের মানুষ। এরপর যোগ হয়েছে লোডশেডিং, দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, তাই দফায় দফায় সেচ দিতে হচ্ছে আবাদি জমিতে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কাজ। অন্যদিকে ডিজেল চালিত পাম্প থেকে সেচ সুবিধা নিতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বিদ্যুৎ নেই, মোটরে পানি হয়েছে না, মেশিনওয়ালাদের কাছে তেল কিনে পানি দিতে গেলে 1 বিঘা জমিতে 800 টাকা নিয়েছি। এই জমিতে আমার ক্ষেত হবেই কাটা। বারবার কারেন্ট যায় আসে, তাহলে পরে একটু সমস্যা হয়। যেমন 1 বিঘা জমি অর্ধেক পানি হয়েছে, অর্ধেক হয়নি, এই সময় কারেন্ট চলে গেল, আবার ফের গোড়া থেকে পানি দিতে হয়। লোডশেডিং যদি সমস্যা করে তাহলে তবে চাষ করতে পারবো না। পাম্প মালিকদের অভিযোগ, দিনে অন্তত 8 থেকে 10 বার লোডশেডিং হয়। এতে একই জমিতে দিতে হয় বারবার সেচ। বিদ্যুতের লো ভোল্টেজের দুর্ভোগ তো আছেই, ফলে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে সেচ পাম্পে। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাম্প মালিকরা। সন্ধ্যাবেলায় রাত্রির দিকে তো গাছ থাকি না, তারপরে দিনও চলে যায়, দিনের ভিতরে 8-10 বার যায়, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং যায়, তাহলে তো আমার সমস্যা। পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, জেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ রয়েছে, তবে লো ভোল্টেজের কারণে রাতে মাঝে মধ্যে লোডশেডিং রাখতে হচ্ছে বলেও জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। আমাদের দিনে কোনো সমস্যা হচ্ছে না, রাত্রে একটু সমস্যা হচ্ছে। কারেন্টটা বেশি হওয়ার কারণে ভোল্টেজটা কমে যাচ্ছে, এই জন্য 10 মেগাওয়াট মতো আমরা লোডশেডিং 8টা থেকে 9টা এর ভিতরে লোডশেডিংটা হচ্ছে। জেলায় প্রতিদিনের বিদ্যুতের চাহিদা 132 মেগাওয়াট। জারিন অর্নি, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় রিমালে এবার সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুড়া ছিল নিরাপদ। 1000 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ শেষ না হলেও সুবিধা পেতে শুরু করেছেন উপকূলীয় বাসিন্দারা। ভাঙেনি বেড়িবাঁধ, ক্ষয়ক্ষতিও কম। উপকূলের বাঁধে রিমালের ক্ষত না ভাঙলেও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার 22 কিলোমিটার বেড়িবাঁধ। দ্বীপ ইউনিয়ন গাবুরার জানমাল এ দফায় রক্ষা পেয়েছে ঝড়ের ঝাপটা থেকে। ইউনিয়নের চারপাশে চলছে 1020 কোটি টাকার টেকসই বাঁধ নির্মাণ। এর সুবিধা পেতে শুরু করেছে গাবুরাবাসী। ঘেরভেনি সব ডুবে যেত, রাস্তায় থাকতে হতো। বাচ্চা কাচ্চা নিয়ে 3-4 বছর রাস্তায় ছিলাম, এবছর তো রাস্তায় উঠতে হয়। এই রাস্তার জন্য ভালো আছে। মেলা ঝড় বন্যা আসে, আমাদের এখানে বারবার প্লাবিত হয়। এই রাস্তাটা হওয়ার কারণে আমরা অনেক ভালো আছি। এখন বাঁধ হওয়ার পরে আমাদের এই বছর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। টেকসই বাঁধের পর বাসিন্দাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেয়ার পরামর্শ এই সুদীজনের। বিকল্প পদ্ধতিতে তাদের আয়ের পথটা আরও বাড়ানো, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, তাহলে তাদের লাইফস্টাইল চেঞ্জ করে তারা টেকসই ঘর বানাতে পারবে। বেড়িবাঁধের পাশাপাশি যদি তার মজবুত ঘর থাকে, তাহলে ঘূর্ণিঝড় জলসা থেকে সে টিকে থাকতে পারবে। রিমালের পর উপকূলের ক্ষতিগ্রস্ত বাঁধ ও গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। বৃষ্টির আগেই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অর্থ বরাদ্দ সহ আমাদের যে কাজ দ্রুত করার যে সমস্ত পণ্যাদি আছে বা কম্পোনেন্ট আছে, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আছে, সেগুলোকে আমরা এখানে যেন দ্রুত হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালে শুরু হয় গাবুরার মেগা প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2025 সালে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। 3 কারণে চট্টগ্রামে জলাবদ্ধতার ভয়াবহ রূপ। 4 সংস্থার প্রকল্পে 13,000 কোটি টাকা খরচের পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা চট্টগ্রাম চ্যাপ্টারের সভায় এসব তথ্য তুলে ধরলেন বিশেষজ্ঞরা। বাস্তবায়ন পর্যায়ে সমন্বয়হীনতা দূর করার পরামর্শ তাদের।
সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা প্রায় আড়াই দশকের নিয়মিত চিত্র। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর 2টি, সিটি কর্পোরেশনের 1টি, পানি উন্নয়ন বোর্ডের 1টি এবং ওয়াসার 1টি প্রকল্প মিলিয়ে প্রায় 13,000 কোটি খরচের পরও দৃশ্যমান পরিবর্তন নেই। এ সংকটের জন্য বাস্তবায়ন পর্যায়ে ত্রুটি, অনিয়ম, সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং দক্ষ লোকের অভাব সহ 3টি কারণ চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। প্রায় 13-14 হাজার কোটি টাকা চট্টগ্রামের শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার বরাদ্দ করেছে। এর চেয়ে আর কি করবে সরকার? এরপরও আমরা কি রেজাল্ট পেলাম? আমাদের রেজাল্ট হচ্ছে আসলে একটা শূন্য। আমার মনে হয় 14,000 কোটি টাকা বিছিয়ে দেওয়া হতো চট্টগ্রাম শহরে, আমার মনে হয় জলাবদ্ধতা থাকতো না। পুরা কয়েক ফিট উপরে তুলে ফেলা যেত এই চট্টগ্রাম শহরকে এত টাকা দিয়ে। নগরায়নের ব্যাপারে ওরা অ্যাবসলিউটলি নীল। সিটি কর্পোরেশনে একজনও নগর পরিকল্পনাবিদ নাই। তাহলে নগর যেরকম হয়েছে এইরকমই থাকবে, এর থেকে উন্নতি আশা করবেন না। এটা বাসযোগ্য কোনো দিনও হতে পারবে না। চট্টগ্রাম মহানগরীর 36টি খালের মধ্যে 23টির সংস্কার কাজ শেষ বলে কর্তৃপক্ষ দাবি করলেও অনেক খাল আবর্জনায় ভরাট, পানি নিষ্কাশনের পথ বন্ধ, অপরিকল্পিত নগরায়নের কথাও উঠে আসে বাপার এই সভায়। এই অযোগ্য, এই অদক্ষ, অক্ষম ইনস্টিটিউশন দিয়ে তো চট্টগ্রামের জলাবদ্ধতা যেমন নিরসন হবে না, পাহাড় কাটাও কোনোদিন বন্ধ হবে না, আপনার ট্রান্সপোর্টেশনে আপনারা যানজট থেকেও রেহাই পাবেন না। 76% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু জলাবদ্ধতা এখনই আমাদের বাড়ছে, চলে কমার কথা। আসলে 100% হলেও যে কতটুকু হবে আমরা এখনো বুঝতে পারছি না। সম্ভাব্যতা যাচাই ছাড়াই একের পর এক মেগা প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। প্রত্যেকটা প্রজেক্টে আমরা যে দাম দিয়েছি সেটা অন্য যে কোনো দেশের 1/3। এই বড় বড় প্রজেক্টগুলো করতে অন্য দেশ যদি 1 টাকা খরচ করতো, আমি সেখানে 3 টাকা খরচ করেছি। ওই বাকি 2 টাকা কার পকেটে? আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত সময় কাটছে খামারগুলোয়। হাটে সবসময় আকর্ষণের শীর্ষে থাকে বড় গরু, যেগুলোর ওজন হয় কয়েক মণ। এই পশুগুলোর ওজন কিভাবে নির্ণয় করা হয়? সহকর্মী জিশান আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোরবানির হাটে বিশাল আকৃতির পশুর আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। প্রতি বছরই হাটগুলো সয়লাভ থাকে মনকে মন ওজনের পশু দিয়ে। হাট কাঁপাতে প্রস্তুত চুয়াডাঙ্গার খামারিরাও। খামারিদের দাবি, এবার কোরবানির জন্য প্রস্তুত করা পশুর ওজন 20 থেকে 25 মণের মধ্যে। কিন্তু এসব পশুর ওজন কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়? চোখে দেখা দৃষ্টিতে অনেক সময় তলতাপাত হতো। তারপরে আসলাম কি আমরা ফিতার মাধ্যমে আসার পরে দেখা গেল যে গরুগুলার বডি স্ট্রাকচার সব দিকে সমান হয় না। মাথার দিকে এক ধরনের, বডিটা এক ধরনের, পিছনটা এক ধরনের। ফিতা এবং চোখে আন্দাজে সঠিকভাবে অনুমান করা যায় না, মাংসের অনুমান করা যায় না, বডি স্ট্রাকচারের অনুমান করা যায় না। অ্যাকুরেট যদি আপনার ওজন করতে হয় স্কেলের দ্বারাই এই গরুর ওয়েটটা মাপলে পারে অ্যাকুরেটভাবে ধারণা পাওয়া যায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আগে ফিতা দিয়ে মেপে গরুর ওজন নির্ণয় করা হলেও এখনও ডিজিটাল স্কেলেই আস্থা সকলের। ফিতায় মাপলে আমরা বলি 2 থেকে 3%, সর্বোচ্চ 5% মতো ভেরিয়েশন হতে পারে। খামারিরা এখন পর্যন্ত আমরা বাজারে যে তথ্য দেখেছি তাতে খামারিরা বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাম যদি কোনো কারণে না পড়ে যায় তাহলে খামারিরা লাভবান হবে বলে আমরা মনে করছি। ভারতীয় গরু প্রবেশ না করলে লাভের আশা খামারিদের। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু এবং মাংসের দাম এবছর বাড়তে পারে বলে ধারণা তাদের। আশা করি বাংলাদেশের যে চাহিদা আছে কুরবানির বা মাংসের, এ দিয়ে পূরণ হওয়া সম্ভব। বাইরের থেকে গরু বর্তমানে না আনাই উচিত। গত বছর যে গরুর মাংসের দাম ছিল মনে করেন যে 650-700 টাকা, এবার কিন্তু এটা 750-800 টাকা, প্রায় 100 টাকার মতো বাড়ছে। খাবার আমরা মূলত কাঁচা ঘাসটাই বেশি ইউজ করি এবং এর সাথে বিছেলে আছে, ভুসি আছে। কোরবানি উপলক্ষে জেলায় 2,12,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করেন না নিয়ম নীতির তোয়াক্কা। কেউ বিদেশে, কেউ কোচিং ব্যবসা নিয়ে ব্যস্ত। এদের বেশিরভাগই বেতন তুলেছেন নিয়মিত। বছরের পর বছর এমন নৈরাজ্য চললেও দেখাননি কেউ। স্কুলে ক্লাস চলছে, কিন্তু শিক্ষক অনুপস্থিত। একদিন দুই দিন নয়, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালীর আলগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেসা বেগম 6 মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই অবস্থা ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজা খাতুনের। 2019 সাল থেকে তিনি মরক্কোতে। বিদেশ সফরের জন্য 45 দিনের ছুটি নিয়ে বিদেশে যায়। তারপর থেকে এখন অবধি আমি মাহফুজা খাতুনকে স্কুলে দেখিনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিলেন সেই বিষয়ে আমি অফিসিয়ালভাবে কোনো তথ্য জানি না। খুঁজতে গিয়ে সব উপজেলাতেই এমন শিক্ষক পাওয়া গেল যারা দীর্ঘ সময় স্কুলে হাজিরা দেন না, অথচ বেতন তুলে নিচ্ছেন। উলিপুর উপজেলার রূপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিয়াদুর রহমান আপেল 2020 সাল থেকে বিদ্যালয়ে গড় হাজির। একই উপজেলার জানজায়গির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার, তারও 1 বছর আগে থেকে লাপাত্তা। সহকারী শিক্ষক শারমিন আক্তার 4/5/2019 থেকে অনুপস্থিত। আমি শুনি যে ও নাকি বেতন তোলে, নাকি কীরকম তোলে, কতটুকু তোলে সেটা তো আর আমি জানি না। অভিযোগ আছে কেউ বিদেশে আর কেউ ঢাকায় পাড়ি জমিয়েছেন। যারা পারেননি তারা বিভাগীয় শহরে ফেদে বসেছেন ব্যবসা। এই যেমন সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব। আবু তালেব স্যার এই সরকারি স্কুলের শিক্ষক, উনি সহকারী শিক্ষক। স্কুলে আসে না, রংপুরে কোচিং করে ওখানেও টাকা খায়, এখানে সরকারি বেতনও নেয়। রংপুর শহরের গোল্ডেন ফিউচার কোচিং সেন্টারের পরিচালক আবু তালেব স্কুলে পড়ানো বাদ দিয়ে বিসিএস আর প্রাইমারি নিয়োগের কোচিং করাচ্ছেন। ওটার পাশাপাশি ওখান থেকে আসা হয়, ছুটির দিনগুলোতে আমি থাকি। আজকে গেছি, ওখান থেকে ছুটি নিয়ে চলে আসছিলাম। পদ ধরে রেখে দীর্ঘদিন ধরে শিক্ষক অনুপস্থিত থাকায় চাপে পড়েছেন সহকর্মীরা। ক্লাসগুলো ভাগাভাগি করে নিতে হচ্ছে, আমাদের ক্লাসের পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। 5 বছর হয়ে গেল বিদেশ থাকতেছে, উনি চাকরি করবে না, তারপর ওনার নাম থাকে। সবই জানেন জেলা শিক্ষা অফিসার। ব্যবস্থা গ্রহণের বদলে বছরের পর বছর দিয়ে যাচ্ছেন কেবল আশ্বাস আর প্রতিশ্রুতি। ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে এবং তাকে বিধি মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হবে। যিনি কোচিং করাচ্ছেন স্কুল ফাঁকি দিয়ে, এই বিষয়ে আমরা তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। আমিন বাবু, যমুনা নিউজ। প্রথমবার ইসরায়েলি ভূখণ্ডে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ প্রথম নিজেদের উদ্ভাবিত ফিলিস্তিন মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শুধু তাই নয়, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবিও জানায় গোষ্ঠীটি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার। এবার ইসরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাও আবার নতুন ধরনের মিসাইল ব্যবহার করে। উদ্ভাবিত এই ব্যালিস্টিক মিসাইলের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন, যা ছোড়া হয়েছে প্রথমবারের মতো। এতদিন লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলার লক্ষ্য থাকলেও এবার টার্গেট ছিল ইসরায়েল। আঘাত আনা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ইলাত শহরে। সফলভাবে লক্ষ্যবস্তুর আঘাতের দাবিও করে গোষ্ঠীটি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আজকেই প্রথমবারের মতো ছোড়া হয়েছে। এটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব। নিজেদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের দাবিও করে নেতানিয়াহু প্রশাসন, যদিও জানা যায়নি হতাহতের কোনো খবর। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার না থামালে আরও বাড়বে হামলার পরিধি, এমনটি হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
নিজ ভূখণ্ডের হুমকি মোকাবেলার সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া। প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্র, এমন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেন্ট পিটার্সবার্গে ছিল বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। সেখানে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন পুতিন। এ সময় ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষোভ ছাড়েন তিনি। হুমকি দেন পাল্টা পদক্ষেপের, জানান এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো। তবে কোন কোন দেশকে অস্ত্র দেয়া হতে পারে সেটি নিশ্চিত করেননি। উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোয় হামলার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন পুতিন। মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছে। জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে 20 কিলোটনের 2টি বোমা ফেলেছে তারা। আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র 70 থেকে 75 কিলোটনের। আমাদের বাধ্য করবেন না বা উস্কানি দিবেন না। আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য কেউ হুমকি তৈরি করলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। টি-20 বিশ্বকাপের খবর। পেস তাণ্ডবের পর রোহিতের হাফ সেঞ্চুরিতে 8 উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারত। টস হেরে আগে ব্যাট করে মাত্র 96 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। টপ অর্ডারে ব্যর্থতার পর শেষ দিকে 27 রানের জুটি করেন জশুয়া লিটল ও গ্যারেথ ডিলানি। জবাবে ব্যাট করতে নেমে 46 বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। নিউ ইয়র্কে টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা নেওয়ার সিদ্ধান্তে সফলতা আসে ম্যাচের তৃতীয় ওভারেই। আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। 2 রান করে অধিনায়ক পল স্টার্লিং আর 5 রান করে ফেরেন আরেক ওপেনার অ্যান্ড্রু বালওয়ার্নি। ভারতের দাপুটে বোলিংয়ে উইকেটে টিকে থাকা কঠিন হয়ে পড়ে আইরিশ ব্যাটারদের। আইপিএলের সমালোচিত হলেও এদিন বল হাতে আগুন ছড়ান হার্দিক পান্ডিয়া। স্বীকার করেন লরকান টাকার, কার্টিস ক্যাম্পার ও মার্ক অ্যাডায়ারের উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। 50 রানে 8 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা। এরপর 27 রানে জুটি গড়েন জশুয়া লিটল ও গ্যারেথ ডিলানি। লিটলের স্ট্যাম্প ভেঙে জুটি ভাঙেন বুমরা, আর ডিলানি 26 রান করে রান আউটে কাটা পড়েন। শেষ পর্যন্ত 96 রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ব্যক্তিগত 1 রানে মার্ক অ্যাডায়ারের বলে ড্রেসিং রুমের পথে হাঁটা দেন এই ব্যাটার। পরে ঋষভ পান্থকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন 54 রানের পার্টনারশিপ। 37 বলে 52 রান করার পর রিটায়ার্ড হার্ট হন রোহিত। সূর্যা কুমার 2 রানে আউট হলেও তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি ভারতকে। 36 রানে অপরাজিত ইনিংস খেলে দলকে 8 উইকেটের জয় এনে দেন ঋষভ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। পূর্ণ রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিলেন ম্যাচের জন্য তিনি ফিট। মাহমুদুল্লাহ সাকিব মিলে দীর্ঘক্ষণ করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। ডালাস থেকে টাইগারদের অনুশীলনের খবর জানাচ্ছেন তাহমিদ অমিত। বল হাতে নাজমুল হোসেন শান্ত, সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদ। দীর্ঘক্ষণ অধিনায়কের সাথে এই কথোপকথন কি জানান দিচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বল করা সে বোলার শান্তর সার্ভিসটাও চায় দল। শান্ত যেমন মুস্তাকের সঙ্গে কথা বলেছেন, তেমনি অধিনায়ককে দেখা গেছে তাসকিনের সাথেও। ইনজুরি ফেরত তাসকিন যে হতে পারেন দলের অন্যতম ভরসার নাম। রাতে বৃষ্টি হলেও এদিন আর ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে এদিন হলো ঘন্টা তিনেকের ব্যাটিং আর বোলিং সেশন, যেখানে এই ছবিটা নজর কেড়েছে সবার। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ একসাথে করেছেন বোলিং, করেছেন খুনছুটি, সেই সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। এরপর ব্যাট হাতে পাশাপাশি নিতে ঝালিয়ে নিয়েছেন দুজন। অভিজ্ঞ 2 ক্রিকেটারের কাছে বিশ্বকাপের শুরুতেই যে দারুণ কিছু আশা করে দল। তাসকিন শরীফুল একই ফ্রেমে। এই দুজনের ইনজুরি বাংলাদেশ দলের গলার কাটা হয়েছিল, ঠিক যেমন গণমাধ্যম আর বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে এই ফ্রেমগুলো দেখছেন। তবে এই যে গলার কাটা, সেটা জায়গায় কিন্তু একটা স্বস্তির খবর। তাসকিন বল হাতে ফুল রান আপে বোলিংটা শুরু করেছেন। শরীফুলকে দেখা গেছে বেশ হাসি খুশি। সব মিলে এই দুজনের এই সুখবরটা বাংলাদেশকে নিশ্চিতভাবে স্বস্তির খবর দেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে।
তাসকিন যেভাবে বল করেছেন তা দেখে বোঝার উপায় নেই কদিন আগেও ইনজুরির সাথে লড়েছেন তিনি। পারফর্ম করতে কতটা মুখিয়ে এই স্পিডস্টার সেটা পরিষ্কার তার চোখে মুখে। বল হাতে দেখা গেছে শরীফুল ইসলামকেও। এই ছবি দেখে অবশ্য তিনি ফিরছেন সেটা ভাবলে ভুল হবে। হাতের 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করছিলেন বল হাতে। তবে প্রথম ম্যাচে না থাকতে পারলেও শরীফুলের বিশ্বকাপের এপিটাফ যে লেখা হয়নি সেটা পরিষ্কার। দুজনেরই আত্মবিশ্বাসটা হতে পারে দলের বড় টনিক। বাধা আসবেই, সেটা যে জয় করতে পারে সেই তো আসল চ্যাম্পিয়ন। তাসকিনের মতো সেই চ্যাম্পিয়ন কি হতে পারবে পুরো একটা বাংলাদেশ দল? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। এখনকার মতো এই ছিল যমুনা নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।